ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প। ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত, অবরোধ তুলে নিলে আলোচনায় বসতে রাজি তেহরান। হরমুজে 3 জাহাজে আইআরজিসির আক্রমণ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা, নিহত 11। অবরুদ্ধ উপত্যকায় ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব, ছড়িয়ে পড়ছে রোগবালাই। লেবাননের সার্বভৌমত্বে কূটনীতিকেই প্রাধান্য দিলেন প্রধানমন্ত্রী। সংকট মোকাবিলায় প্রয়োজন 50 কোটি ইউরো। হিজবুল্লাহর বিরুদ্ধে রকেট হামলার অভিযোগ ইসরায়েলের। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পুতিনের। চলতি বছরই 80টি বসতি দখলে নেয়ার দাবি। যুদ্ধে টিকে থাকতে আর্থিক সহায়তায় মনোযোগ জেলেনস্কির। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটকাল। নজিরবিহীন নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা হলেও ইরানি বন্দরের উপর মার্কিন অবরোধ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সরাসরি যুদ্ধ আখ্যা দিয়েছে তেহরান। ইরানে নতুন করে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ধ্বংসের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। অবশেষে সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, ইরান সরকারের বিভাজনের কারণে এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি একই সঙ্গে নির্দেশ দিয়েছেন নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং পরিস্থিতি অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। সামাজিক মাধ্যমে দেয়া আরেক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আবারও দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনার পাশাপাশি দেশটির নৌ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া তিনি আরও জানান, মার্কিন অবরোধের কারণে দেশটি প্রতিদিন প্রায় $50 কোটি ক্ষতির মুখে পড়ছে। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ট্রাম্পের এই সিদ্ধান্ত উত্তেজনা প্রশমনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের দাবি, অবরোধের কারণে 28টি ইরানের জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে বা বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। তেহরান পাল্টা দাবি করেছে তাদের কিছু জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধ সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল এবং যুদ্ধবিরতির লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, ইরান চাপের মধ্যে কোনোভাবেই আলোচনায় বসবে না এবং তারা নিজেদের স্বার্থ রক্ষায় প্রস্তুত। ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদী ট্রাম্পের এই যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণাকে অর্থহীন দাবি করেছেন। তিনি জানান, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবে একটি আকস্মিক হামলার জন্য কালক্ষেপণের অপকৌশল। এই পরিস্থিতির মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার ভবিষ্যৎও অনিশ্চিত। তাসনিম নিউজ জানিয়েছে, পাকিস্তানে হতে যাওয়া আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র তাদের অযৌক্তিক দাবি থেকে সরে না আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে স্থগিত করা হয়েছে জেডি ভ্যান্সের পাকিস্তান সফরও। এর মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ডের আকাশ প্রতিরক্ষার প্রধান মাজিদ মুসাফি হুঁশিয়ারি দিয়েছেন, নতুন করে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের তেল অবকাঠামো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো যদি যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দেয় তবে পুরো মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যাবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে তারা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে তাদের আঞ্চলিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছে। শুরুতেই আমরা জানতে চাই আপনার কাছে যে বিষয়টি, যে অবরোধ তুলে না নিয়েও যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প, সেটি আসলে কেমন হলো? ইরান কি সেটি মানবে কিনা? ইরান তো মানবে না, সেটি তারা সাফ জানিয়ে দিয়েছে। তারা বলছে যে অবরোধের মুখে বা হুমকির মুখে তারা কোনো ধরনের আলোচনায় যাবে না এবং তারা তাদের সেই নীতিতে বা তাদের অবস্থায় এখনও তারা অটল রয়েছেন। বিশেষ করে আপনি জানেন যে পাকিস্তানের দ্বিতীয় দফা আলোচনা যেটি শুরু হওয়ার কথা, যেটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে মিথ্যাচার করেছেন। কারণ মার্কিন ভাইস প্রেসিডেন্ট যখন ওয়াশিংটনে অবস্থান করছেন, তিনি তখন দাবি করেছেন তিনি এরই মধ্যে ইসলামাবাদের পথে রওনা হয়ে গেছেন, যেটি একটি মিথ্যাচার এবং এটি গতকাল প্রমাণিত হয়েছে। একদম
যেটি বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে, এবং তাদের আসলে কথাই সঠিক হয়েছে। আমরা যদি সবশেষে একটু তথ্যগুলো দেখে আসি, তাহলে দেখতে পারবো যে ইরান ইসরায়েল সংঘাতের এই পর্যায়ে এসে হয়তোবা সংঘাত এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সরাসরি নেই, কিন্তু এর মধ্যেও কিন্তু সংঘাত অন্যভাবে রয়েছে। আমি সেটি বলছি, যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন ট্রাম্প। আপনি জানেন যে এর মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে এবং সেটির মেয়াদ বাড়িয়েছেন, যেটি কিনা আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তি চুক্তি হওয়ার কথা ছিল, সেটি না হয়ে আমরা দেখছি মেয়াদ বাড়ানোর দিকে যাচ্ছেন। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এবারও তিনি মূলত পাকিস্তানের দিকেই বল ঠেলে দিয়েছেন, অর্থাৎ পাকিস্তানের দোহাই দিয়ে তিনি মূলত এবারে বলছেন এবারও পাকিস্তানের কারণে তিনি মেয়াদ বাড়িয়েছেন, এবং আলোচনার সুনির্দিষ্ট প্রস্তাব না দিলে এই অবরোধ চলবে বলে ট্রাম্প জানিয়েছেন। তিনি ট্রুথ সোশ্যালে যেমনটা বলেন আর কি। এবং ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে মার্কিন নৌ অবরোধকে তারা এখনো যে অবরোধটা দিয়ে রেখেছে সেটি বলছে তারা যুদ্ধবিরতির লঙ্ঘন এবং যুদ্ধ ঘোষণার সামিল, অর্থাৎ আপনি কোনো না কোনোভাবে যুদ্ধ চালিয়েই যাচ্ছেন। এটি মূলত ইরান এভাবেই দেখছে। বিশেষ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছে যে এটি একটি জলদস্যুতা, তারা নৌ কর্মকাণ্ডের নামে যেগুলো করছে, এবং এর মধ্য দিয়ে আসলে আলোচনা কিন্তু ঝুলে আছে, যেটি পাকিস্তানের হওয়ার কথা। আপনি জানেন পাকিস্তানের পক্ষ থেকে এখনও তারা আশাবাদী, কারণ পাকিস্তান চায় যে আলোচনার মাধ্যমে এটি সুরাহা হোক। আপনি জানেন একটু আগে আপনি যেটি বলছিলেন যে পাকিস্তানের দিকে ডোনাল্ড ট্রাম্প ঠেলে দিচ্ছেন, পাকিস্তানের কোর্টে বল ঠেলে দিচ্ছেন, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনিও আসলে ইরানের যে রাষ্ট্রদূত রয়েছে তার সঙ্গে আলাপ আলোচনা করেছেন, কিন্তু ইরান থেকে কেউ আসলে এই আলোচনায় যোগ দেননি। এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যে সুনির্দিষ্ট দাবি দাওয়াগুলো সেগুলোও আসলে বিবেচনা করতে হবে যুক্তরাষ্ট্রকে, কারণ ইসলামাবাদে কিন্তু এখন পর্যন্ত আলোচনার জন্য যে পরিবেশ সেটি বজায় রাখা হয়েছে। আপনি জানেন যে ইসলামাবাদে যে এরকম বৈঠক হলে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি এখনও বহাল রয়েছে, তারা এখনও আশাবাদী, এবং বলা হচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে এই আলোচনাটি হওয়ার একটি সম্ভাবনা আছে যদি ইরানকে রাজি করানো যায়। আমরা একটু লেবানন পরিস্থিতি বা সম্ভাব্য পরিস্থিতিগুলো যদি দেখি, তাহলে দেখব যে ইরান ইসরায়েল সংঘাতের আড়ালে লেবাননে এখন পর্যন্ত কিন্তু 10 দিনের যুদ্ধবিরতির কথা বলা হলেও এখন পর্যন্ত বিমান হামলা চলছে, এবং সেখানে মানবিক বিপর্যয় অনেক বেশি আগের চেয়ে, কারণ বিদ্যুৎ এবং পানির জন্য সেখানে এখন হাহাকার। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গাজাতেও ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। যখন পশ্চিমা বিশ্ব কিংবা পুরো দুনিয়া যখন ইরান যুক্তরাষ্ট্রর এই দ্বন্দ্ব নিয়ে আসলে ব্যস্ত, তখন কিন্তু আড়ালে তারা গাজাতেও আগ্রাসন চালাচ্ছে। শুধু গাজা না, এমনকি পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, এই অঞ্চলগুলোতেও ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে, বিশেষ করে ফিলিস্তিনিদের উপর। আপনি জানেন যে পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে অসংখ্য ফিলিস্তিনিও আছে, তাদের উপর দমন পীড়ন চালাচ্ছে কারা? তারা হচ্ছে ইহুদি অবৈধ বসবাসকারী, যারা প্রতিনিয়ত তাদের অবৈধ বসতি সম্প্রসারণ করে আসছে, এবং সেটি আবার ইসরায়েলি বাহিনীর নেতৃত্বে তাদের সামনেই হচ্ছে। শুধু তাই নয়, আল-আকসার মতো পবিত্র জায়গাতেও যেখানে ইহুদিদের কোনো ধরনের ধর্মীয় আচার পালন নিষিদ্ধ থাকলেও তারা সেটি কিন্তু করছে, যেটি আজও তারা করেছে। এবং এটা আসলে কি গ্রেটার ইসরায়েলের দিকে যাচ্ছে কিনা, একদম সেটি এখন আসলে অনেক বিশ্লেষক থেকে শুরু করে যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করেন তারা আসলে এখন পর্যন্ত শঙ্কা করছেন। এবং এর মধ্যে আবারও কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। হরমুজ প্রণালীর আশপাশে ওমান উপসাগর থেকে শুরু করে ইরানের যে জলসীমা রয়েছে তার আশপাশে ইরান আজ 3টি পণ্যবাহী জাহাজে গুলি চালিয়েছে। অর্থাৎ আমি একটু আগে বলছিলাম যে যুদ্ধ হয়তো বন্ধ আছে, সরাসরি আঘাত করছে না, কিন্তু সহিংসতা কিন্তু কোনো না কোনোভাবেই অব্যাহত রয়েছে। সেটি যুক্তরাষ্ট্রে এর আগে দেখেছি আমরা ইরানের পণ্যবাহী জাহাজ জব্দ করেছে। বর্তমানে আমরা আজ দেখলাম 3টি জাহাজে ইরান পাল্টা প্রতিক্রিয়ায় গুলি চালিয়েছে, যেগুলো কিন্তু আসলে পণ্যবাহী জাহাজ। এর মধ্যে পানামার পতাকাবাহী জাহাজও রয়েছে। এবং এই যে হরমুজ প্রণালী, এর অস্থিরতার সঙ্গে আপনি জানেন যে আন্তর্জাতিক বাজারেরও জড়িত, এবং আমরা দেখেছি যে আলোচনা যখনই ভেস্তে যাচ্ছে তখন আবার নতুন করে তেলের দাম কিন্তু জ্বালানি তেলের দাম বেড়ে যাচ্ছে। একটু আগে যেটি বলছিলেন যে লেবাননের বিষয়টি বলছিলেন, লেবাননে সহিংসতা চলছে, অব্যাহত রয়েছে, কিন্তু লেবাননের প্রধানমন্ত্রী তিনি কিন্তু কূটনীতি যে আলোচনা সেই আলোচনায় জোর দিচ্ছেন, তার কাছ থেকে হুঙ্কারও আমরা আসলে দেখতে পাচ্ছি। আসলে লেবাননে তো শুধুমাত্র একটি পক্ষ না, আপনি জানেন যে লেবাননের আবার তাদেরও বিরোধী পক্ষ আছে, হিজবুল্লাহরও কিছু দাবি দেওয়া আছে, তারাও কিন্তু আজও তারা হামলা চালিয়েছে ইসরায়েল অভিমুখে। অর্থাৎ সামগ্রিকভাবে এটা ত্রিপক্ষীয় একটি বিষয়, তাদের সমঝোতা না হলে এই সংকট আসলে খুব দ্রুত সমাধান হওয়ার নয়। তাহলে ইরান ইসরায়েলের যে সংঘাতটা, এই সংঘাতটা আসলে নানামুখী ছড়িয়ে গেছে, সারা বিশ্বে আসলে ছড়িয়ে গেছে। আমরা আশা করি যে খুব দ্রুতই সবার বোধোদয় হবে এবং শান্তি ফিরে আসবে। ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী ওমর ইনান আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 11 জন। এর মধ্যে গাজায় বাড়তে থাকা তাপমাত্রায় আশ্রয় শিবিরগুলোতে ভয়াবহভাবে বেড়েছে ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব।
ছড়িয়ে পড়ছে চর্মরোগ। এদিকে গাঁজা পুনর্গঠনের দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহৎ কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ গাজায় হামলা কমানোর কোনো নামই নিচ্ছে না ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার উপত্যকার খান ইউনিসে বিমান ও ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। একই সঙ্গে বেতলাহিয়ায় নৌবাহিনীর গোলাবর্ষণেও বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ছেলের মৃত্যুর সংবাদে ভেঙে পড়েছেন অসহায় এই বাবা। গেল মঙ্গলবার এক গুণবতী তরুণীর সঙ্গে তার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাস, তার সঙ্গে জীবনটা আর এগিয়ে নেওয়া হলো না। তাই আমরা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলাম, এমনকি সেদিন রাতেও। পশ্চিম তীরেও কমেনি সহিংসতা। রামাল্লার কাছে বসতি স্থাপনকারীদের হামলায় স্কুল পড়ুয়া কিশোর সহ কয়েকজন নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, এসব হামলার সময় ইসরায়েলি সেনারা সরাসরি সহায়তা দিয়েছে বা নিরাপত্তা দিয়েছে। হেব্রনের একটি নিরাপত্তা কনভয়ের গাড়ির ধাক্কায় আরও এক কিশোরের মৃত্যু উত্তেজনা আরও বাড়িয়েছে। যুদ্ধ থেমে নেই আর থামেনি মানবিক বিপর্যয়ও। গাজার ত্রাণ শিবিরে তাপমাত্রা বাড়তে থাকায় নতুন আতঙ্ক, ইঁদুর, পোকামাকড় আর রোগ ব্যাধির বিস্তার। অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের শরীরে ছড়িয়ে পড়ছে চর্মরোগ। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আশ্রয় শিবিরগুলোতে ভয়াবহভাবে বেড়েছে ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব। বালুর ওপর তৈরি অস্থায়ী তাঁবুগুলো সহজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইঁদুর ঢুকে খাবার নষ্ট করছে, এমনকি শিশুদের শরীরে কামড় দিচ্ছে। অনেক পরিবার জানাচ্ছে রাতভর জেগে থাকতে হচ্ছে শুধু শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে। এদিকে গাজার ভবিষ্যৎ পুনর্গঠন ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা জোরদার হচ্ছে। গাজা পুনর্গঠন এবং সেখানে সরবরাহ ব্যবস্থা এবং অবকাঠামো প্রকল্প পরিচালনার বিষয়ে দুবাই ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বিশেষ দল বোর্ড অফ পিসের প্রতিনিধিরা। বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, গাজায় মানবিক সহায়তা এবং অন্যান্য পণ্য প্রবেশের ক্ষেত্রে ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক সহায়তা দিতে পারে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। লেবাননের সার্বভৌমত্বের স্বার্থে কূটনীতিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সময় তিনি আরও জানান, লেবাননের মানবিক সংকট মোকাবিলায় 50 কোটি ইউরো সহায়তা প্রয়োজন। যুদ্ধে নিহত হিজবুল্লাহ যোদ্ধাদের শেষ বিদায়ে শ্রদ্ধা জানান হাজার হাজার মানুষ। এর মধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে আবারও রকেট হামলার অভিযোগ এনেছে ইসরায়েল। যুদ্ধের রক্তাক্ত বাস্তবতায় লেবাননে নেমে এলো আবারও শোকের ছায়া। হিজবুল্লাহর পতাকায় মোড়ানো কফিন ঘিরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আপনজনদের জানায় এক আবেগ ঘন বিদায়। লেবাননের ক্লাইলে হিজবুল্লাহ যোদ্ধাদের জানাজা যেন ত্যাগ, প্রতিশোধ আর যুদ্ধের গভীর ক্ষতের কঠিন বার্তা পৌঁছে দিল বিশ্ববাসীর কাছে। একই সময়ে কফর সিরেও যুদ্ধে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে ফ্রান্সের প্যারিসে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বৈঠকে যুদ্ধজনিত মানবিক সংকট মোকাবিলায় আগামী 6 মাসে 50 কোটি ইউরো সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। সালাম জানান, এই সংঘাত লেবানন চায়নি, এটি চাপিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্মেলন ও সেনাবাহিনীকে সহায়তার পরিকল্পনার কথা জানান। আমরা হিজবুল্লাহর সঙ্গে কোনো সংঘাতে যেতে চাই না, বরং আমি হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এড়িয়ে যেতে চাই। বিশ্বাস করুন, আমরা হিজবুল্লাহকে ভয় পাই না। তারা কখনো সংঘাতের উস্কানি দিচ্ছে, আবার কখনো গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র লেবাননকে 1955 সালের ইসরায়েল বর্জন আইন বাতিলের জন্য চাপ দিচ্ছে। এই আইন অনুযায়ী ইসরায়েলের সঙ্গে সরাসরি বা পরোক্ষ বাণিজ্য ও যোগাযোগ নিষিদ্ধ। একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে কয়েকটি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেল আবিব। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সামরিক ও কূটনৈতিক চাপের সমন্বয়ে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের লক্ষ্য নিয়ে অভিযান চলছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। লেবাননে সামরিক অভিযানের সময় যিশু খ্রিস্টের মূর্তি ভাঙচুরের ঘটনায় 2 ইসরায়েলি সেনাকে শাস্তি দিয়েছে আইডিএফ। মূর্তি ভাঙা ও ছবি তোলার দায়ে তাদের 30 দিনের সামরিক আটকাদেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তদন্তে ওই 2 সেনার আচরণ সেনাবাহিনীর নীতিমালা ও মূল্যবোধের পরিপন্থী প্রমাণিত হয়েছে। শাস্তিপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়নি, তবে তাদের যুদ্ধের দায়িত্ব থেকেও সরিয়ে নেওয়া হবে। এছাড়া
মূর্তি ভাঙচুর ঠেকাতে ব্যর্থ হওয়া এবং বিষয়টি রিপোর্ট না করার অভিযোগে ঘটনাস্থলে উপস্থিত আরও 6 সেনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আইডিএফ জানিয়েছে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে মূর্তিটি পুনঃস্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব জান্তা সরকারের প্রত্যাখ্যান কয়েকটি গোষ্ঠীর সামরিক শাসন দীর্ঘায়িত করার কৌশল আখ্যা বিরোধীদের। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সীমান্তে ধীরে ধীরে নিরাপত্তা অঞ্চল গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে যুদ্ধে টিকে থাকতে আর্থিক সহায়তার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে জোর দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বর্তমান সময়ের অন্যতম দীর্ঘ রাশিয়া ইউক্রেনের সংঘাতের তীব্রতা দিনে দিনে কমার বদলে যেন বেড়েই চলছে। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের সুমি শহরে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন ও চিকিৎসা কেন্দ্র। একই সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ান্তিনিভকা শহরেও হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। 4 বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ হবে তা রাশিয়া জানে, তবে তা প্রকাশ্যে জানানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় ধীরে ধীরে নিরাপত্তা অঞ্চল গড়ে তোলা হচ্ছে এবং হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। বিশেষ করে কুর্স্ক অঞ্চলের পরিস্থিতিকে কঠিন উল্লেখ করে তিনি বলেন, সীমান্তে বসবাসকারী মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এদিকে রাশিয়ার সেনাপ্রধান দাবি করেছেন, চলতি বছরে ইউক্রেনের 80টি বসতি এবং প্রায় 1700 বর্গ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। লুহান্স্ক অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণের দাবির পাশাপাশি সুমি, খার্কিভ, দোনেৎস্ক ও জাপোরিজ্জিয়া ফ্রন্টে অগ্রগতির কথাও বলা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপে 90 বিলিয়ন ইউরো সহায়তা প্যাকেজ ছাড়ের বিষয়ে জোর দেন। ইউর সঙ্গে আলোচনায় তিনি বলেন, ইউক্রেন এর মধ্যেই সব শর্ত পূরণ করেছে। দ্রুজবা পাইপলাইন ইস্যুতেও উত্তেজনা বাড়ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেন যদি ব্ল্যাকমেইল বন্ধ করে তাহলে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ পুনরায় শুরু করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। তবে কিয়েভ বলছে, রুশ হামলায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ বন্ধ হয়েছে, যা এপ্রিলের শেষ নাগাদ পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ কাল রাজ্য জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের খবর জানবো এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি তার কাছে যাব। সুব্রত, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এরপরই পশ্চিমবঙ্গে এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 2 দফা নির্বাচন এবং তামিলনাড়ুতে 1 দফা নির্বাচন। পশ্চিমবঙ্গের বিধানসভা আসনের সংখ্যা 294টি এবং তামিলনাড়ুতে 234টি। তামিলনাড়ুতেও আগামীকাল সকাল 7টা থেকে ভোট হবে 234 বিধানসভা আসনে। এবং আগামীকাল আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে যে প্রথম দফায় ভোট হবে সেটি 16টি জেলা, তার মধ্যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলের জেলাগুলো রয়েছে। সব মিলিয়ে 152টি আসনে ভোট হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ঘোষিত সময় অনুযায়ী গতকাল সন্ধ্যে থেকেই সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই ভোটের সরঞ্জাম প্রত্যেক জেলার ডিসিআরসি থেকে অর্থাৎ ভোটের সরঞ্জাম ডিস্ট্রিবিউশন এন্ড কালেকশন সেন্টার থেকে ইতিমধ্যেই ভোট কেন্দ্রগুলোতে নিয়ে যাচ্ছেন ভোট কর্মীরা। ইতিমধ্যেই রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে সামগ্রিকভাবে ভোটের যে প্রস্তুতি সেটি কিন্তু সুসম্পন্ন করছে ভারতের নির্বাচন কমিশন। একই দিকে যেদিকে 16টি জেলায় নির্বাচনী প্রস্তুতি, ভোট গ্রহণের প্রস্তুতি চলছে, আপনি জানেন যে বাকি যে 142টি বিধানসভা আসনে ভোট হবে, সেই ভোটের নির্বাচনী প্রচার প্রচারণাও কিন্তু একই রকম ভাবে অব্যাহত রয়েছে। তার মানে পশ্চিমবঙ্গের রাজ্যে দুটো ছবি। একটি হচ্ছে ভোট যে এলাকাগুলোতে রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের 8টি জেলা এবং দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলের যে 8টি জেলা রয়েছে, এই 16টি জেলায় সেখানে প্রচার প্রচারণা করছে না, সেখানে সাইলেন্স পিরিয়ড চলছে। অন্যদিকে যে জেলাগুলোতে, অর্থাৎ বাকি যে জেলাগুলো রয়েছে, এখানে 142টি আসনে ভোট 29শে এপ্রিল, সেখানে কিন্তু এখনো প্রচার প্রচারণা চলছে। ইতিমধ্যে আমরা জানি যে নির্বাচন কমিশন আগামীকালের ভোট
ভোটকে ঘিরে যে নজিরবিহীন পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করেছে। সেখানে আপনি জানেন যে আগামীকালকে সকালবেলা যে প্রায় 40,000 ভোট কেন্দ্র রয়েছে, প্রত্যেক ভোট কেন্দ্রে 4 জন করে আধা সেনা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সব মিলিয়ে 2,40,000-এরও বেশি শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং এই যে 8টি জেলাতে উত্তরবঙ্গের 8টি জেলা এবং দক্ষিণবঙ্গে এবং জঙ্গলমহলে যে জেলাগুলোতে হচ্ছে, সবচেয়ে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। সেখানে প্রায় 450 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। একদিকে নির্বাচনী প্রচারণা আজকে দেখেছি যে কলকাতার অদূরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তর 24 পরগনায় তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোট গ্রহণের আগে সেই প্রস্তুতি এবং তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য। মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে জান্তা সরকার। তবে সরকারের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে কয়েকটি গোষ্ঠী। তাদের বার্তা একটাই, সামরিক শাসনের সঙ্গে কোনো সমঝোতা নয়। আগামী 100 দিনের মধ্যে আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও ক্যারেন ন্যাশনাল ইউনিয়ন ও চীন ন্যাশনাল ফ্রন্ট সহ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি, এই আলোচনা প্রস্তাব আসলে সামরিক শাসন দীর্ঘায়িত করার কৌশল। সমালোচকদের মতে প্রেসিডেন্ট মিন অং হ্লাংয়ের এই উদ্যোগ বাস্তব শান্তির বদলে রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। দেখছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সফরকে কেন্দ্র করে উত্তপ্ত পর্তুগালের রাজনৈতিক অঙ্গন। তার এই সফরের বিরোধিতায় বিক্ষোভ করেছে পর্তুগালের প্রধান বিরোধী দল সেগা। নেতৃত্ব দেন আন্দ্রে ভেন্তোরা। অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে পাশাপাশি অবস্থান নেয় তার সমর্থকরা। কড়া নিরাপত্তায় পর্তুগালের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষ করেন লুলা সিলভা। স্পেনের ক্যানারি উপকূলে 2টি নৌকা থেকে 32 জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। গ্র্যান্ড ক্যানারিয়া ও লানজারোতে পৌঁছানো এসব অভিবাসীদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এই উদ্ধার অভিযান পরিচালনা করে স্পেনের সমুদ্র উদ্ধার সংস্থা রেড ক্রস জানিয়েছে, প্রথম নৌকায় থাকা 12 জন অভিবাসী রাতেই বন্দরে পৌঁছালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আরও একটি নৌকা থেকে 20 জনকে লানজারোতে দ্বীপে উদ্ধার করা হয়। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ঐতিহ্যের ভিড়ে রাজধানী নয়াদিল্লিতে আজও টিকে আছে এক প্রাচীন সংস্কৃতি। মুঘল আমলের কবুতর পালনের সেই প্রথা, কবুতর বাজি, যা আজও বাঁচিয়ে রেখেছেন অল্প কিছু মানুষ। প্রজন্ম থেকে প্রজন্মে ভালোবাসা নিষ্ঠায় টিকে আছে এই অনন্য শিল্প। ঝাঁকে ঝাঁকে উড়ছে কবুতর। বিস্তীর্ণ নীল আকাশে ডানা মেলে ওড়ার এই দৃশ্য সহজেই নজর কাড়ে যে কারো। কবুতর পালন ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে ভারতে বহু পুরনো ঐতিহ্যের অংশ। নয়াদিল্লির ব্যস্ত নগর জীবনের মাঝেও এখনও টিকে আছে শতাব্দী প্রাচীন কবুতরবাজি। মুঘল আমলে জনপ্রিয় এই প্রথায় কবুতরের ঝাঁক লালন পালন করা হয়। বিশেষ কৌশলে তাদের উড়তে শেখানো হয়, এমনকি দূরত্ব পেরিয়ে আবার ফিরে আসার প্রশিক্ষণও দেয়া হয়। একসময় শান্তির প্রতীক এই কবুতর বার্তাবাহক হিসেবেও ব্যবহৃত হতো। আজও পুরান দিল্লির আকাশে দেখা মিলে এমন দৃশ্যের। কবুতর উড়ছে আর নিচ থেকে তাদের নিয়ন্ত্রণ করছেন প্রশিক্ষকরা। ধৈর্য ও দক্ষতার সঙ্গে তারা পাখিগুলোকে শহরের ভিড় আর সরু গলির মাঝ দিয়েও পরিচালনা করেন। পুরো প্রশিক্ষণ প্রক্রিয়ায় সময় লাগে প্রায় 4 মাস। শব্দের মাধ্যমে ধীরে ধীরে ভয় দেখিয়ে কবুতরদের দূরে উঠতে এবং বাতাসের বিপরীতে ফিরে আসতে শেখানো হয়। শুরুতে আমাদের ছাদে কোনো কবুতর ছিল না, তাই নতুন কবুতর এনে রাখি। এরপর একটি জাল লাগানো হয় যাতে তারা ধীরে ধীরে এই ছাদের সঙ্গে পরিচিত হতে পারে। কবুতরের দৃষ্টিভঙ্গি খুব প্রখর, তারা সহজেই নিজের ছাদ চিনে নিতে পারে। এই ঐতিহ্য এখন আর শুধু শখ নয়, অনেকের কাছে এটি আবেগের বিষয়। কেউ বাবা দাদাকে দেখে প্রজন্ম ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন, আবার কেউ অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে শিখে নিচ্ছেন কবুতর লালন পালন ও প্রশিক্ষণের কৌশল।
কবুতর পালন একটা নেশার মতো। যেমন মানুষ কাউকে ভালোবাসে, আমিও এই কাজটাকে তেমনই ভালোবাসি। অনেক বছর ধরে করছি। ছোটবেলায় দাদাকে এটা করতে দেখেই আগ্রহ তৈরি হয়। দ্রুত নগরায়নের এই সময়ে নয়াদিল্লির ছাদ জুড়ে উঠতে থাকা কবুতরগুলো যেন অতীতের এক জীবন্ত স্মৃতি। যারা এই প্রথা ধরে রেখেছেন তাদের কাছে এটি শুধু বিনোদন নয়, এটি ভালোবাসা ও ঐতিহ্যের প্রতি গভীর টান। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প। ফ্রান্সের পাকিস্তান সফর স্থগিত, অবরোধ তুলে নিলে আলোচনায় বসতে রাজি তেহরান। হরমুজে 3 জাহাজে আইআরজিসির আক্রমণ। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পুতিনের। চলতি বছরেই 80টি বসতি দখলে নেয়ার দাবি। যুদ্ধে টিকে থাকতে আর্থিক সহায়তায় মনোযোগ জেলেনস্কির। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট কাল। নজিরবিহীন নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এ ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ে।